3 নাম্বার লেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন প্রত্যেকটা জিনিসকে ধীরে সুস্থে বোঝো। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়েছে। এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হয় এম দ্বারা, বা এটাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। বোঝা গেছে? তো এল এর ভ্যালু যেমন 0 to n-1 ছিল, এম এর ভ্যালু হবে -l থেকে শুরু করে +l পর্যন্ত। -l থেকে শুরু করে বেড়ে বেড়ে +l পর্যন্ত এর ভ্যালু হতে পারে। এটা কি করে? এটা অরবিটালের সংখ্যা ডিনোট করে। আমরা দেখেছিলাম যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাথে অরবিটালের সম্পর্ক ছিল একদম প্রথমেই যে ছকটা করেছিলাম সেখানে, যেখানে স্কুলের উদাহরণটা দিয়েছিলাম। তাহলে এর কাজ কি? এটা অরবিটাল এর সংখ্যা সূচিত করে, অর্থাৎ এর মাধ্যমে আমরা অরবিটালের সংখ্যা জানতে পারব। ঠিক আছে? তো প্রথমেই আমরা একটা উদাহরণ দিই। ধরো n=1। প্রত্যেকটা উদাহরণ সম্পর্কে আমরা এবারে ডিটেলসে জানবো। n=1, তাহলে তোমরা বলো এল এর মানটা কত হবে? অবশ্যই 0 হবে। 0 বলতে আমরা কি বুঝি? এসকে বুঝি। ক্লিয়ার? তাহলে এর যে সাবসেলটা হলো সেটা হয়ে গেল 1s। এটার নাম হয়ে গেল কত? 1s। ঠিক আছে? বেশ, এবারে এই যে আমরা 1sটা পেলাম, এর আন্ডারে আমরা এম ভ্যালুগুলো বের করব। বোঝা গেছে? এম ভ্যালু কত হতে পারে? -l to +l। তাহলে এখানে -l মানও 0, +l মানও 0, অর্থাৎ এখানে একটাই এম ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 0। অর্থাৎ এখানে অরবিটালের সংখ্যা কত হবে? একটাই। এখানে অরবিটালের সংখ্যা হবে কটা? একটাই, তাই তো? বেশ, যেহেতু এখানে এম ভ্যালু 0 এসেছে এবং এই যে শুধুমাত্র আমরা 1s পেয়েছি, অর্থাৎ এখানে অরবিটালের সংখ্যা হয়ে যাবে টোটাল একটা। বোঝা গেছে? বেশ, সেটাকে আমরা এরকম বক্স আকারে লিখে দেখাতে পারি এবং নিচে লিখে রাখতে পারি 1s। ক্লিয়ার তো? ঠিক তেমনিভাবে n=1 যেমন আমরা করলাম, এবার আমরা নেক্সট অর্থাৎ পরের পার্টটা করব, যেখানে আমরা লিখব n=2। ভালো করে প্রত্যেকটা পার্ট বোঝার চেষ্টা করো। n=2, তাহলে n সমান যখন 2 হবে, তাহলে বলো এল এর মান হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, পারে কি না? বেশ, যখন 0 হবে তখন আমরা জানি এটা s, এটা হচ্ছে p এল এর জন্য। তাহলে একটা হবে 2s, একটা হবে 2p। এই মানগুলো আমরা একটু আগে বের করলাম, যখন আমরা এল ভ্যালু পড়ছিলাম তখন আমরা এই মানগুলো বের করেছি, তাই তো? এই মানগুলো সব বের করেছি এখান থেকে, এল থেকে। তাহলে এম এর মানটা হবে কত? -l to +l, অর্থাৎ এল এর যে ভ্যালুগুলো এখানে হবে সেটা হচ্ছে এই যে যখন আমরা 0টাকে বসাবো আমরা, তখন এই 0-র জন্য এম এর ভ্যালু হবে কত? 0। খুব ভালো করে শোনো, যখন এল এর ভ্যালু 0 তখন এম এর ভ্যালু কত হবে? -l to +l, অর্থাৎ -0 to +0 মানে 0। বেশ, 1 এর জন্য কত হবে? যখন এল এর ভ্যালু 1 হবে তখন এম এর ভ্যালুটা হয়ে যাবে -1 to +1, তার মানে -1 থাকবে, মাঝে 0 থাকবে আর +1 থাকবে। বোঝা গেছে? বেশ, তাহলে এখানে এটার জন্য অরবিটালের সংখ্যা হলো কটা? একটা। আর এর জন্য অরবিটালের সংখ্যা হলো কটা? 3টে। তাহলে প্রথমটার জন্য হলো একটা, দ্বিতীয়টার জন্য হলো 3টে। ক্লিয়ার? দেখো 1 2 3, আর এখানে হচ্ছে 0 আছে মানে একটা আছে, ওই জন্য 1। তাহলে এটার ছবিটা হবে আমাদের এরকম 2s, আর এই যে 3টা আছে, 3টে আছে, অর্থাৎ এখানে পিটা 3টে ভাগে ভেঙে যাবে। হয়েছে? অর্থাৎ একটা হয়ে যাবে px py pz। বোঝা গেছে? px py pz, যেহেতু এর একটা পার্ট সেই জন্য একটা পার্ট আছে, 3টে আছে সেই জন্য 3টে পার্টে এটা ভেঙে গেল। বোঝা গেছে? বেশ, তো px py আর pz
দেখবে আমরা যখন পি অরবিটাল পড়েছিলাম তখন পি অরবিটাল আমরা দেখেছিলাম যে সেটা 3 প্রকার হয়, পিএক্স, পিওয়াই, পিজেড, এই 3 প্রকারের আমরা কিন্তু তখন দেখেছিলাম। নাম্বার 3, অর্থাৎ এবারে আমরা কি করব, 3 নাম্বারটা নিয়ে একটু ড্র করার চেষ্টা করব। হয়েছে? যখন n সমান 3 হবে, এলটা কত কত হতে পারে? প্রথমত 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। যখন 0 হবে সেটাকে আমরা s বলবো, পরেরটাকে p বলবো এবং শেষেরটাকে আমরা বলবো d। তাহলে প্রথম কার্ডটা কি হলো? 3s, তারপরটা 3p, তারপরটা হচ্ছে 3d। যখন 3s হবে তাহলে এখানে যেহেতু l এর ভ্যালুটা 0, তাই m এর মান হবে এখানে 0। 1 এর ক্ষেত্রে কত হবে? -1, 2, +1, তার মানে -1, 0 আর +1। এখানে কত হবে? -l টু +l, অর্থাৎ -2 থেকে শুরু হবে +2 পর্যন্ত। তাহলে -2, -1, 0, +1, +2 হয়েছে। 5টা ভ্যালু আমরা কিন্তু এখানে পেলাম। অর্থাৎ প্রথমটায় অরবিটালের সংখ্যা হলো 1টা, তার পরেরটার জন্য হলো 3টে, তারপরেরটার জন্য হলো 5টা। ক্লিয়ার? বেশ, এখানে আমরা এবারে ড্র করার চেষ্টা করব। তাহলে এটা 2s ছিল, এটা 2p ছিল, এবারে আমাদের 3গুলো আসবে। তাহলে প্রথম কার্ডটা হবে 3s, পিটাকে আমরা 3টে পার্টে ভাগ করব, সেটা হবে 3p। ডিটাকে কটা পার্টে ভাগ করব? ডিটাকে কিন্তু 5টা পার্টে ভাগ করতে হবে, 1, 2, 3, 4, 5। এটা হয়ে যাবে 3d। বোঝা গেছে? বেশ, পিটা যেমন পিএক্স, পিওয়াই, পিজেড হবে, ডিটা কেমন হবে? দেখো ডি এরও আমরা 5টা ভাগ আগেই পড়েছি, যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে 5টা পার্ট আমরা ডি এর ক্ষেত্রে পেয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা করতে পারবো। লাস্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যখন n সমান 4 হবে তখন ভ্যালুগুলো কত হবে। প্রত্যেকটা জিনিস খাতায় লিখে রাখো, দেখো একটু পরে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, n সমান যখন 4 হবে, l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 0 মানে s, 1 মানে p, 2 মানে d আর 3 মানে f। তার মানে একটা হলো 4s, একটা 4p, একটা 4d, একটা 4f। এবারে আসি m এর ভ্যালুতে। m এর ভ্যালু 0-এর জন্য এখানে 0ই থাকবে। যখন lটা 1 হবে তখন -1, 0, +1, এখানে -2, -1, 0, +1, +2, এখানে হচ্ছে -3, -2, -1, 0, +1, +2, +3, অর্থাৎ -3 থেকে শুরু করে বা -l থেকে শুরু করে +l পর্যন্ত, অর্থাৎ -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। তাহলে অরবিটালের সংখ্যা কতগুলো হলো? এখানে হলো 1টা, এখানে 3টে, এখানে 5টা আর এখানে 7টা। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে যে শেপটা দাঁড়াবে এটা হয়ে যাবে 4s, এটা হবে 4p, ডিকে 5টা ভাগে ভাগ করব, এটা হয়ে যাবে 4d, আর এফকে কটা ভাগে ভাগ করব? 7টা, এটা হয়ে যাবে 4f। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম 4s, 4p, 4d, 4f। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ছবিটা যখন ড্র করেছো তখন যখন n এর ভ্যালুটা 1 ছিল, যখন n সমান 1 ছিল তখন এখানে অরবিটালের যে সংখ্যা, সেই অরবিটালের সংখ্যা, এটা আমি মুছে দিই, ডিটেলসে ভালো করে লিখছি। যখন n সমান আমরা 1 ধরেছিলাম তখন অরবিটালের যে সংখ্যা সেটা কিন্তু দেখো আমাদের একটা এসেছিল, মনে পড়ছে? n সমান 1 অর্থাৎ lটা 0 এসেছিল, তাই অরবিটালের সংখ্যা শুধুমাত্র 0 ছিল, অর্থাৎ একটা ছিল। যখন n সমান 2 করলাম তখন অরবিটালের সংখ্যাটা দেখো, lটা 0 আর 1 হয়ে গিয়েছিল, 0-এর জন্য অরবিটাল এসেছিল একটা, আর এই 1-এর জন্য এসেছিল -1, 0, +1। ঠিক আছে? তাহলে এই একটা আর এই 3টে, অর্থাৎ অরবিটাল সংখ্যা এসেছিল 4টে। দেখো খাতাতে দেখো লেখা আছে, এই মাত্র করালাম। ঠিক আছে? তাহলে যখন n সমান 2 তখন অরবিটাল হয়ে যাবে 4টে, যখন
n সমান 3 তখন অরবিটাল দেখো হয়েছে 9টা। দেখো যোগ করে দেখো 1 3 আর 5, ঠিক আছে। এস এর জন্য একটা, পি এর জন্য 3টা, ডি এর জন্য 5টা, হয়েছে 9টা। আর n সমান যখন 4 তখন দেখো 9-এর সাথে আরও 7টা বেড়ে গেছে এফ এর, অর্থাৎ 16টা। তাহলে দেখো প্রত্যেকটা n যখন 1, এটা 1, এটা 2 থেকে 4, 3 থেকে 9, 4 থেকে 16, অর্থাৎ অরবিটালের যে সংখ্যা সেটা হয়ে যাবে n স্কোয়ার, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটাকে আমরা যদি দেখি তাহলে দেখো যে যখন n এর মানটা যখন 4 হবে তাহলে তখন l কত কত হতে পারে, 0 1 2 এবং 3, এই তিনটে হতে পারে। এবং এই তিনটে l এর জন্য পসিবল যে অরবিটাল বা কক্ষক সেগুলো কত কত হতে পারে। এটার জন্য শুধুমাত্র 0 আসবে অর্থাৎ একটা, এটার জন্য আসবে 3টে, এটার জন্য আসবে 5টা, আর এটার জন্য আসবে বলো +1 +2 +3, অর্থাৎ টোটাল 7টা। বোঝা গেছে? তো এই যে টোটাল অরবিটালের সংখ্যাগুলো এলো, এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেলাম 16, অর্থাৎ n সমান যখন 4 তখন অরবিটালের সংখ্যা হবে n স্কোয়ার, মানে 4 স্কোয়ার মানে 16। বোঝা গেছে এই জায়গাটা? বেশ, এবারে এই l এর ভ্যালু থেকে কি করে আমরা অরবিটালের ভ্যালুগুলো পাবো, প্রত্যেকটা l এর জন্য প্রত্যেকটা অরবিটাল কত কত হবে সেটা আমরা কিভাবে বুঝবো। তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে যে l এর ভ্যালু যা হবে অরবিটালের সংখ্যা হবে 12 + 1। দেখো এখানে 0 আছে অর্থাৎ 2 × 0 + 1 মানে 1, এখানে 1 আছে 2 × 1 + 1 মানে 3, এখানে 2 আছে সেই জন্য দেখো এটা 5 হয়েছে, এটা 3 আছে তার জন্য এটা 7 হয়েছে, ঠিক আছে। তো এরকম করে আমরা ভ্যালুগুলো দেখে দেখেও আমরা কিন্তু মানগুলো করতে পারবো। এবং এর যে নাম হবে সেটা হচ্ছে 4, আর 0 আছে এটা, তার মানে 4s 4p 4d 4f। বোঝা গেছে? তাহলে 4s এ একটা অরবিটাল এরকম হবে, 4p তে 3টে অরবিটাল এরকম দেখতে হবে, 4d তে 5টা অরবিটাল, তাহলে 4dটা দেখতে কেমন হবে, এটা মুছে একটু এখানটা, 5টা হবে। আর 4f এ 7টা অরবিটাল, 7টা এখানে তৈরি হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পাবো এবং আমরা দেখতে পেলাম যে প্রতিটা অরবিটাল বা প্রত্যেকটা অরবিটালের যে সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাটা হবে কি না, প্রতিটা l এর সাথে আমরা যদি 2 গুণ করি +1 যোগ করি অর্থাৎ 12 + 1 ধরলে আমাদের অরবিটালের সংখ্যাটা বের হবে। ঠিক তেমনিভাবে যদি আমরা এই প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন বের করতে যাই, আমরা জানি প্রতিটা অরবিটালে 2টো করে ইলেকট্রন থাকে, প্রত্যেকটায় 2টো করে ইলেকট্রন থাকে, সেই জন্য তখন ইলেকট্রনের যে সংখ্যাটা প্রতিটা অরবিটালে সেটা হয়ে যাবে 2 × 12 + 1। যেমন এখানে n স্কোয়ারটা হয়ে যাবে 2n স্কোয়ার। বোঝা গেছে? অর্থাৎ প্রতিটা অরবিটাল আমরা জানি 2টো করে ইলেকট্রন থাকে, সেই জন্য যেমন এখানে এটা n স্কোয়ারটা 2n স্কোয়ার হয়ে যাবে, এখানে এটা 2 × 12 + 1 হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন এই যে 4dতে আমরা দেখতে পাচ্ছি m এর ভ্যালু টোটাল এখানে আমাদের 5টা এলো, অর্থাৎ -2 -1 0 +1 এবং +2। এই ঘটনাটা কিভাবে ঘটে না, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, যেটাকে আমরা জিমেন এফেক্ট বলি, এবং সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে ডি উপকক্ষে যখন আমাদের l এর মানটা 2 হবে তখন m এর ভ্যালুটা হবে -2 -1 0 +1 +2। এটা আমরা দেখলাম। তো এটা ঠিক দেখতে এরকম হবে, এখানটা ধরো 0, ঠিক আছে, নিচের দিকে আমরা -1 করলাম, এটা -2 করলাম, এটা +1, এটা +2। বোঝা গেছে? তো যখন আমাদের এটা চৌম্বক ক্ষেত্রের প্রেজেন্সে, যখন সেটা চৌম্বক ক্ষেত্রের দিকে থাকবে, m এর মানটা যখন চৌম্বক ক্ষেত্রের দিকে হবে তখন সেটা হবে ধনাত্মক, মানে ওপরের দিকটা হচ্ছে ধনাত্মক আর নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক। বোঝা গেছে? তাহলে যখন কক্ষকটি বা অরবিটালগুলো চৌম্বক ক্ষেত্রের বিপরীত দিকে আনত থাকবে তখন তার ভ্যালু হবে -1 -2, যখন চৌম্বক ক্ষেত্রের দিকে আনত থাকবে তখন সেটাকে বলবো +1 +2, আর যখন চৌম্বক ক্ষেত্র বরাবর যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো 0। হয়েছে? বেশ, তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে
কিভাবে এটা নির্দেশ করছে, অর্থাৎ এটা কি করবে, একটা ওরিয়েন্টেশন বা দিক নির্দেশ করবে, চৌম্বক ক্ষেত্র অনুযায়ী সেটা দিক নির্দেশ করবে। এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে পাট পাট করে পারমাণবিক বর্ণালীর ভেঙে যাওয়ার যে ঘটনা, সেই যে এফেক্ট, সেই এফেক্টটাকে বলা হয় জিমেন এফেক্ট। ঠিক আছে, জিমেন এফেক্ট। ঠিক তেমনিভাবে আমরা জানি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যখন সেটা ভেঙে যায় সেটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। এবার আমরা লাস্ট পার্টটাতে চলে আসবো, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে নেক্সট হেডিং করি স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম নাম্বারকে এস দ্বারা ডিনোট করা হয়। দেখো ইলেকট্রনগুলো, প্রত্যেকটা ইলেকট্রন তার নিজস্ব অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে। সেই রোটেশনটা হয় ক্লকওয়াইজ হতে পারে কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। ঠিক আছে, তো সেই রোটেশন একটাকে যদি আমরা হাফ ধরে নিই, অপরটাকে আমরা ধরবো মাইনাস হাফ। এক্ষেত্রে এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে যেটা ক্লকওয়াইজ ঘুরবে সেটাকে প্লাস ধরবো বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটাকে মাইনাস ধরবো। যে কোনো একটাকে যদি আমরা প্লাস ধরি, অপরটাকে আমরা ধরবো মাইনাস। তাহলে এটাকে যদি আমরা প্লাস হাফ ধরি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা বলবো মাইনাস হাফ। তো এখন যে ইলেকট্রনগুলো যখন একটা অরবিটালের মধ্যে থাকবে, ঠিক আছে, তখন যদি একটা ইলেকট্রন থাকে, আইদার সেটা ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, অর্থাৎ আইদার প্লাস হাফ হতে পারে বা মাইনাস হাফ হতে পারে। অর্থাৎ তার ডিস্ট্রিবিউশনটাকে আমরা হয় এইভাবে লিখব, না হলে এইভাবে লিখব, দুটোর মধ্যে যে কোনো একটা। বোঝা গেছে? এবং যখন দুটো পাশাপাশি থাকবে তখন একটা ওপরে হবে, একটা নিচে হবে, অর্থাৎ দুটো বিপরীত দিকে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্পিন কোয়ান্টাম নাম্বার কেন একটা প্লাস হাফ হয় এবং একটা মাইনাস হাফ হয়? দুটোই প্লাস হাফ হতে পারতো কিংবা দুটোই মাইনাস হাফ হতে পারতো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যখন দুটো জিনিস একই সাথে, ধরো দুটো ইলেকট্রন একই সাথে মনে করে এরকম করে করে রোটেট করছে, তাহলে যখন রোটেট করবে একই দিকে, তখন তাদের মধ্যে দেখো বিকর্ষণের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে। কারণ আমরা জানি দুটো ইলেকট্রনের মধ্যে কি হয়, বিকর্ষণটা অনেকটা বেশি হয়। তাহলে যখন তারা একই দিকে ঘুরতে থাকবে তখন তাদের মধ্যে রিপালশনটা অনেকটা বেশি হবে। কিন্তু যদি ইলেকট্রনগুলো অপোজিট দিক থেকে ঘোরে তাহলে কি হবে, ধরো একটা এইখানে আছে, তখন একটা বিপরীত দিকে আছে, তখন একটা ইলেকট্রন যখন এইদিকে ঘুরবে, আরেকটা ইলেকট্রন তখন কোন দিকে ঘুরবে, এইভাবে ঘুরবে। ঘোরার পরে দেখো মাত্র একটা টাইমই তারা কিন্তু একসাথে আসবে, অন্যান্য সময় কিন্তু তারা একসাথে আসবে না। আমরা ছবিটা এরকম করে বুঝতে পারি যে মনে করো একটা ইলেকট্রন এইভাবে ঘুরছে, আরেকটা ইলেকট্রন এইভাবে ঘুরছে, তাহলে সবসময় দেখো তারা একই সাথে ঘুরছে, অর্থাৎ তাদের মধ্যে বিকর্ষণ বলটা কিন্তু সেক্ষেত্রে বেশি হবে। যদি এটা অপোজিট দিকে ঘোরে, মনে করো একটাকে আমি এইভাবে ঘোরালাম, ঠিক আছে, আচ্ছা, আরেকটাকে মনে করো আমি এইভাবে ঘোরালাম, তাহলে যখন এগুলো অপোজিট দিকে ঘুরবে তখন শুধুমাত্র এই জাস্ট একটা পয়েন্টই এরা কিন্তু মিট করবে এবং নিজেদের মধ্যে বিকর্ষণটা হবে। অর্থাৎ যেটা ব্যাপার হলো যে যদি এরা অপোজিট স্পিনে ঘুরতে থাকে তাহলে শুধুমাত্র জাস্ট একটা টাইমে এরা কিন্তু নিজেদের মধ্যে টাচে থাকবে, তারপরেই কিন্তু এই ইলেকট্রনটা আবার এখানে চলে আসবে, এই ইলেকট্রনটা আবার এখানে চলে আসবে, এইভাবে কিন্তু রোটেশনটা এরা করতে পারবে। অর্থাৎ এদের মধ্যে রিপালশনটা কিন্তু যতটা সম্ভব কম হবে। ঠিক আছে, একটা মনে করো এইভাবে ঘুরছে, আরেকটা মনে করো এইভাবে ঘুরছে, তাহলে ইলেকট্রনটা যখন এখানে আসবে আর এই ইলেকট্রন যখন এখানে আসবে শুধুমাত্র এই টাইমটাতেই একে অপরের সাথে মিট হবে। তারপরে দেখো এই ইলেকট্রনটা আস্তে 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 উপর দিকে চলে যাবে, এই ইলেকট্রনটা আস্তে 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 নিচের দিকে চলে যাবে। অর্থাৎ যতটা সম্ভব তাদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু এক্ষেত্রে মেনটেন হবে। তো এই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। বোঝা গেছে? আচ্ছা, এবারে লাস্ট আমরা একটা কোশ্চেন পড়বো যে কিভাবে আমরা কোনো একটা নাম্বার দেখে বা কোনো একটা অরবিটালকে আমরা কোয়ান্টাম নাম্বার দেখে আইডেন্টিফাই করব। ঠিক আছে, ধরো দিয়ে দেওয়া আছে যে n সমান 4, l সমান 0, n সমান 0, s সমান হাফ। ঠিক আছে, এটা প্লাস হাফ বা মাইনাস হাফ যা কিছু হতে পারে। তাহলে এর মানটা কত হবে? দেখো এই এনটাকে ধরে আমরা প্রথম সংখ্যাটা বসিয়ে দিলাম 4। এবারে এস হবে না পি হবে না ডি হবে না এফ হবে সেটা আমরা বুঝি এল এর ভ্যালু দ্বারা। আমরা জানি এল সমান 0 হলে এস হয়, এল সমান 1 হলে পি হয়, এল সমান 2 হলে ডি হয়,
এল সমান 3 হলে এফ হয়। যেহেতু এখানে এল সমান 0 আছে সেই জন্য আমরা এটাকে অনায়াসে লিখতে পারবো যে 4s। 4s এর জন্য এল এর মান যদি 0 হয় এম এর মান 0 হতেই হবে এবং এস এর মান প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে। আমাদের এখানে যেটা হোক একটা দেওয়া আছে, বোঝা গেছে? বেশ, তাহলে এখানে এম এর মান যদি কখনো -1 দিয়ে দেয় তাহলে কিন্তু কোশ্চেনটা ভুল হয়ে যাবে, বা এম এর মান যদি +1 দিয়ে দেয় তাহলেও কিন্তু কোশ্চেনটা ভুল হয়ে যাবে। তাহলে এম এর মান -1 বা +1 কখন হতে পারে? যদি কোশ্চেনটা আমাদের এরকম থাকতো যে n সমান 4 আছে, এলটাকে 1 দেওয়া আছে, তাহলে এম এর মান -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু সব অর দিয়ে দিয়ে যে কোনো একটা হতে পারে। এস এর মান +1 হতে পারে, -1 হতে পারে। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা, এবং এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এর যে অরবিটালটা আসবে সেটা হচ্ছে 4, এল সমান 1 হলে আমরা জানি পি হয়, তাই তো? তাহলে এটা হচ্ছে 4p। বেশ, তাহলে আমরা এই দুটোকে দেখে আমরা এটাকে ডিনোট করতে পারলাম। আর এম এর মান এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। যদি এখানে এম এর মান -2 বা +2 দিয়ে দিত তাহলে কিন্তু ভুল হয়ে যেত। তাহলে এম এর মান -2 বা +2 কখন আসবে? যখন এল সমান 2 হবে, তখনই একমাত্র এম এর মান -2, -1, 0, +1, +2 যে কোনো একটা হতে পারে। আর এস তো যে কোনো একটা হবে, আইদার +1/2 অর -1/2, এর তো এর বাইরে কোনো জায়গা নেই। তাহলে পরে এখানে যে নামটা হবে সেটা হচ্ছে এই যে 4, আর এল সমান 2 হলে আমরা জানি ডি, তাহলে এটা হবে 4d। বোঝা গেছে? বেশ, আচ্ছা, এবারে তোমরা নিজেরাই বলো যে এম এর মান যদি -3 থেকে +3 হতো, ঠিক আছে, বা এম এর মান মনে করো যে কোনো একটা দিয়েছে, -3 দিয়েছে বা +3 দিয়েছে, এল এর মানটা 3 দিয়ে দিয়েছে, তাহলে কি হতো? তাহলে হতো আমাদের 4f। 4f, ক্লিয়ার? বেশ, 4f কেন হতো না? আমরা জানি এল সমান 3 হলে এফ হয়, আর এন সমান 4 আছে তার জন্য 4 হলো। ঠিক আছে, আচ্ছা, এরকম কি কখনো হওয়া সম্ভব যে এন এর মান 4 আর এল এর মান 4? ধরো এখানে দেওয়া আছে n সমান 4, এল সমান 4, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তার কারণ আমরা জানি এল এর মান সবসময় n-1 পর্যন্ত হয়। কত থেকে? 0 থেকে, 0 to n-1। অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হতে পারে 0, 1, 2, 3, এর বাইরে কিন্তু সম্ভব নয়। সেই জন্যই আমাদের যেগুলো পাবো আমরা এখানে 4s, 4p, 4d, 4f, এই চারটে টাইপ আমরা পাবো, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে এম এর ভ্যালুগুলো, সেই এম এর ভ্যালুগুলো আমরা জানি যে যখন 0 হবে তখন এমটাও হবে 0, 1 এর ক্ষেত্রে -1, 0, +1, 2 এর ক্ষেত্রে -2, -1, 0, +1, +2, এগুলো সব এম এর ভ্যালু লিখছি। আর 3 এর ক্ষেত্রে -3, -2, -1, 0, +1, +2, +3। এস এর ভ্যালুগুলো কি হবে? সব ক্ষেত্রেই হয় +1 না হলে -1, যে কোনো একটা। তো এরকম করে আমরা প্রত্যেকটা অরবিটালকে আমরা কিন্তু ডিনোট করতে পারবো যে তার মানটা কি হবে। আমরা নেক্সট আরেকটা স্পেশাল ভিডিও করব, সেই স্পেশাল ভিডিওতে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আলোচনা করব, যেগুলো সালে পড়েছে এবং যেগুলো জয়েন্টে পড়েছে। তো লাস্ট ভিডিওতে আরেকটা ভিডিও হলে আমাদের জেনারেলি থিওরিটিক্যাল পার্টটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে পরের ভিডিও। সেটাতে আমরা পাওলির অপবর্জন নীতি, হোমস প্রিন্সিপাল এবং অফবাউ নীতি সম্পর্কে আলোচনা করব, এবং তার সাথে নোড সম্পর্কে একটু হালকা করে আলোচনা করব। ওই পার্টটা হলে থিওরি পার্টটা শেষ হবে, তারপরে আমরা একটা স্পেশাল ভিডিও করব, সেই ভিডিওতে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সম্পর্কে ডিসকাস করব। আজকের ভিডিওটা এতটাই, তোমরা বাড়িতে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।